আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আশা করি সব ভালো আছেন। যারা এই মুহূর্তে লাইভে একসাথে হয়েছেন আপনাদেরকে জানাই সাধু মুবারক। দেখেন, এখানে আজকে যে লাইভটি আমি করতেছি এই লাইভটি হচ্ছে যাই কার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আমি জানি না, কিন্তু এই লাইভটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে লাইভটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যাই যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন, আমি আপনাদেরকে এটা কয়েকটা পয়েন্ট নিয়ে আজকে আমি আপনাদেরকে লাইভটি করতেছি যে সংযুক্ত আরব আমিরাতের বিষয় হচ্ছে কি হচ্ছে না। তারপর যেটা সেটা হচ্ছে বিষয় রেনু কেন হচ্ছে না, সংযুক্ত আরব আমিরাতে যারা আছেন বিষয় কেন রেনু হচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে এবং আপনাদের যে উত্তরগুলো আছে সবকিছু মিলিয়ে আজকের এই লাইভটি। প্রিয় বন্ধুগণ, আপনারা লাইভটি যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে অবশ্যই লাইভটি শেয়ার করবেন আশা করি, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে লাইভে অংশগ্রহণ করা হয়েছে। প্রথমত আমরা এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যাই ভিসা অটো কেন ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই বিষয়ে এই টপিক নিয়ে প্রথম আমরা আলোচনা করব ভিসা কেন অটো ক্যান্সেল হয়ে যাচ্ছে। দেখেন, এই ভিসাটা অটো কেন ক্যান্সেল হচ্ছে বলতে আমি এটার পরে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম ভিসা কেন ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই ভিডিও দেওয়ার পরে অনেকে অনেকভাবে কমেন্ট করেছেন। আমাদের বাংলাদেশের মানুষ আমরা যারা সেটা হচ্ছে আবেগে আমরা অনেক কিছু করে ফেলি এবং আবেগে অনেক কথা বলে ফেলি, কিন্তু আবেগের কারণে আমাদের সমস্যা হচ্ছে। আবেগের কারণে আবেগ যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের সমস্যা কিন্তু আমাদের হতো না। এটা হচ্ছে মূলত আমাদের মূল সমস্যা। যেহেতু আমরা আবেগে আছি, আমার এই লাইভটি এখন এই মুহূর্তে আপনারা মন দিয়ে শুনবেন। আমি যে কথাগুলো আপনাদেরকে বলতেছি বিষয় কেন অটো ক্যান্সেল হচ্ছে এবং বাংলাদেশ থেকে বাংলাদেশের সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা দুবাই আবুধাবি কনসুলেট দুবাই কনসুলেট যারা আছেন তারা কি বলতে চাচ্ছে এবং বিষয়গুলো রিনিউ হবে কিনা রিইস্যু হবে কিনা এটা নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম। আমি আজকের এই মুহূর্তে আপনাদেরকে কমপ্লিট আমি ক্লিয়ার করে দেবো বিষয়টা আপনার রিনিউ হবে কিনা। কারণ এখানে অনেক বর্তমানে আমি আজকে অনেকগুলো দেখলাম, সেখানে হচ্ছে অনেকগুলো ফেসও ভিডিও দিয়েছে বা ইউটিউবে দেখলাম যে কেউ বলতেছে 2,000 2,500 আবুধাবি কনসুলেটরের কাছে আবেদন গেছে, কেউ বলতেছে 1,800 গেছে, এক একজন একভাবে কিন্তু মূলত ইয়ে করতেছে। আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে কয় হাজার আবেদন হয়েছে সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে যাই এখানে কার বিষয়টা রিনিউয়াল হবে এবং কার বিষয়টা রিনিউয়াল হবে না, এটাই মূল জরুরি। দেখেন, আমরা কিন্তু বাংলাদেশে যারা আসছিলাম বা বাংলাদেশ থেকে যারা এসে এখানে ভিসা লাগিয়েছিলাম, আমাদের মধ্য থেকে সবাই কিন্তু ভিসা লাগিয়েছি, সেটা হচ্ছে যাই ইয়াতে আপনার যেটা লাইসেন্সে ভিসা লাগিয়েছিলাম। এখন এখানে যে ভিসাগুলো আবেদন করা হচ্ছে তার মধ্যে থেকে অনেকগুলো ভিসা আছে লাইসেন্সের ভিসা, যেগুলো অটো ক্যান্সেল হয়ে গেছে। এই ভিসাগুলো হচ্ছে অটো ক্যান্সেল যেগুলো হচ্ছে লাইসেন্সের ভিসা, 1/3 হচ্ছে লাইসেন্সের ভিসা। আবার এটার উপরে কিন্তু এমবিসি এটাও কিন্তু বলেছে সেটা হচ্ছে তারা আবেদন করবে এবং বা ডাটাবেস তৈরি করবে। এটা মূল, যদি আমিরাতের সরকার যদি সহনীয় হয় বা হৃদয়বান হয়ে থাকে তাহলে তারা কিন্তু রিনিউ করতে পারে এবং তারা যে রিনিউটা করবে সেটা রিনিউ করবে কোন লাইসেন্সের বিষয়ে রিনিউ করবে। দেখেন, এখানে মূলত যারা অরিজিনালি যাদের লাইসেন্সে এখানে ভ্যালু আছে, ভ্যালু বলতে যাদের এদেশে লাইসেন্স সঠিক তথ্য যাদের আছে, যেমন তাদের লাইসেন্স ব্লক নাই, লাইসেন্স করার জরিমানা নাই, তারপর তাদের এস্টাবলিশ কার্ড আছে, এরপরে তাদের ইজারা আছে, তাদের মানে স্যালারি স্টেটমেন্ট আছে, কোম্পানি লাইসেন্সের উপর যে রিনিউয়াল এবং অফিস যা কিছু আছে মানে 100% অ্যাকুরেট, যারা ঋণগ্রস্ত নাই লাইসেন্সের উপরে আছেন তাদের বিষয়ে রিনিউয়াল হবে। আর যাদের লাইসেন্সের উপরে ঋণ রয়েছে, লাইসেন্স ব্লক রয়েছে, জরিমানা আছে, এস্টাবলিশ কার্ড নাই বা ইমিগ্রেশন ব্লক হয়ে গেছে, এইসব লাইসেন্স যেগুলো আছে এই লাইসেন্সগুলোর কোনো রকমে আবেদন করলে বাংলাদেশ সরকারের যদি তাদের ফাঁড় উপর পড়েও থাকে কিন্তু বাংলাদেশ সরকারের এবং দুবাই আবুধাবি কনসুলেট পারবে না এই বিষয়গুলো রিনিউয়াল করাতে। কারণ আপনাকে একটা কথা খেয়াল করতে হবে, আপনার মূল যেটা আপনার বংশ পরিচয়টা এটা আপনার সঠিক আছে কিনা প্রথম আপনার এটা খেয়াল করতে হবে। আপনার বংশ পরিচয় যদি না থাকে তাহলে আপনার পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। সেম এই বিষয়টা মূল যারা ক্যান্সেল হয়ে যাচ্ছে তাদের মূল হচ্ছে এটা আপনার মূল খুঁটি ঠিক আছে কিনা এবং যে বিষয়গুলো রিনিউ করা হবে বা হবে না এটা নিয়ে কিন্তু এখনো কিন্তু ডাইরেক্টলি কোনো দুবাই সরকার থেকে বা কনসুলেটর থেকে এখনো ডিক্লারেশন কোনো কিছু আসে নাই। আজ পর্যন্ত যেটা পেয়েছে সেটা বলা হয়েছে তাদের যদি শোভনীয় হয়ে থাকে, তাদের মনে মর্জি হয়ে থাকে, তাদের ইখতিয়ার হয়ে থাকে, তারা কিন্তু বিষয়টা রিনিউয়াল করতে পারবে এবং তাদের ইখতিয়ার যদি না হয়ে থাকে তারা বিষয় রিনিউয়াল করবে না। এটা মূলত তাদের আজকের যে আপডেটে সেটা হচ্ছে এটাই। তো মূলত যেটা আমি যে আপনাদেরকে গত 3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে বাংলাদেশ সরকার যুদ্ধ করলেও কিন্তু বিষয় রিনিউয়াল করতে পারবে না, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধ করলেও বিষয় রিনিউয়াল করতে পারবে না। কারা বিষয় রিনিউয়াল হবে, কারা বিষয় রিনিউয়াল হবে না, আমি এই বিষয়ের সঠিক মূল ফর্মুলা আমি আপনাদেরকে ভিডিওর মাঝে দিয়েছিলাম।
এই ভিডিও মাঝে কিছু আবাল আছে, যেটা আবেগী আবাল, যেটা আবাল আছে যারা তারা যাচার মতো কমেন্ট করছে। কমেন্ট করার পরে কিন্তু আমি কমেন্ট সেকশন বন্ধ করতে হয়েছে, কারণ দেখেন বংশের একটা হিসাব নিকাশ আছে, চলাফেরা একটা হিসাব নিকাশ, সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের লাইফটা চলাফেরা। তো এই যে এই ক্যাটাগরি যে লাইসেন্সগুলো আছে, লাইসেন্সগুলো ভিসা রিনিউয়াল হবে না। সোজা কথা হচ্ছে এটা, যাদের লাইসেন্স ব্লক আছে, যাদের লাইসেন্সে জরিমানা আছে, যাদের এস্টাবলিশ কার্ড নাই, যাদের ইমিগ্রেশন ব্লক রয়েছে, এবং যাদের আপনার এই যারা নাই, অফিস নাই, কোনো কিছু নাই, মূলত এক কথা বোঝা, যারা আগে যে পকেট লাইসেন্স যে লাইসেন্সগুলো আছে, এই লাইসেন্সগুলো আপনার ভিসা রিনিউয়াল হবে না। এটা ডাইরেক্টলি কথা হচ্ছে যে এটাই। আর এখন আপনাদের যে মুহূর্ত আরেকটা যেটা জিনিস, সেটা হচ্ছে যাই আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে ভিসা রিনিউয়াল করবেন, নতুন করে রিনিউয়াল করবেন 15 আগস্টের পথে যারা রিনিউয়াল করবেন, যাদের ভিসা রিনিউয়াল করা কর্তব্য, মনে করেন আপনারা এখন থেকে পুলিশ ক্লিয়ারেন্স রাখতে হবে। এই পুলিশ ক্লিয়ারেন্স কোন দেশের? সংযুক্ত আরব আমিরাতের পুলিশ ক্লিয়ারেন্স। আপনি যে এই জায়গাতে আছেন, এটার জন্য আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে, আপনার পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে আপনার, তাহলে ভিসা রিনিউয়াল সামনে থেকে হবে। সেটা আরবিগর হোক আর এতে হোক, আপনার কোম্পানি হোক, যে হোক, সেখানে প্রত্যেকটা কাজের জন্য আপনার সংযুক্ত আরব আমিরাতের পুলিশ ক্লিয়ারেন্স আপনার লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স রাখতে হবে। এই জন্য আপনার যদি ডাটাবেস এখন পর্যন্ত ভালো থাকে, তাহলে এদেশের এই পুলিশ ক্লিয়ারেন্স আপনি নিয়ে নেবেন। একটা পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ হচ্ছে 3 মাস, এবং বিভিন্নভাবে বিভিন্ন ইয়াতে আপনি সরাসরি যদি আপনার মনে হয় যে আপনার কোনো সমস্যা নাই, তাহলে আপনি সরাসরি থানাতে গিয়ে, দেশে যে থানা আছে সেখানে গিয়ে আপনি ইয়াতে নেবেন। এখানে খরচ হচ্ছে 60 টাকা, মানে 60 দিরহাম খরচ হচ্ছে, 60 দিরহাম। আপনি 60 দিরহাম দিয়ে আপনি পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে রাখবেন, কারণ আপনার আগামী থেকে যতগুলো কাজ করবেন প্রত্যেকটা কাজে আপনার পুলিশ ক্লিয়ারেন্স ব্যবহার করে রাখবেন। পুলিশ ক্লিয়ারেন্স আপনার বাধ্যবাধকতামূলক আপনার রাখতে হবে, এটা করতে হবে। যদি পুলিশ ক্লিয়ারেন্স না থাকে আপনি কোনো কাজ করতে পারবেন না। এটা হচ্ছে যাই সংযুক্ত আরব আমিরাতের এই মুহূর্তে যেটা। আরেকটা হচ্ছে যাই ভিসা রিনিউ, যেটা আমি বলেছি এখন ভিসা রিনিউয়াল বিষয়টা। এখানে আমাকে অনেকে প্রশ্ন করছে যে ভিসা রিনিউয়াল কেন হচ্ছে না, ভিসা রিনিউয়াল হবে কিনা, ভিসা রিনিউয়াল কি কারণে হচ্ছে না। দেখেন ভিসা রিনিউয়াল হচ্ছে না কি কারণে, এই যে মূলত এই তথ্যটা এখনো পর্যন্ত আমরা এখন একটু সঠিকভাবে কিন্তু পাই নাই ভিসা কেন রিনিউয়াল হচ্ছে না। এবং আবার কিন্তু ভিসা রিনিউয়াল হচ্ছে না যেমন কিছু না, আবার কিন্তু ভিসা রিনিউয়াল হচ্ছে। কার হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং যেগুলো তারা তথ্য দিচ্ছে, যাদের বিষয়গুলো রিনিউয়াল হয়েছে, তারা যে তথ্য দিচ্ছে তথ্যের সাথে এবং তাদের এর সাথে কোনো কিছু মিল পাইতেছে না, মানে কথাগুলো মিলতেছে না। তদ্রূপ এখনো বিষয় কেন রিনিউয়াল হচ্ছে না, এই বিষয় নিয়ে কিন্তু সঠিক কোনো তথ্য এখনো নাই। কিন্তু আবার বিষয় কিন্তু হচ্ছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আবার কিন্তু বিষয় রিনিউয়াল কিন্তু হচ্ছে, দুইটাই কিন্তু এই মুহূর্তে চলতেছে। এখানে মূলত আমরা যেটা সর্বশেষ জানতে পারছি সেটা হচ্ছে যে আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স আপনার উপর কোনো এই দেশে সংযুক্ত আরব আমিরাতে কোনো ক্রাইম বা এসেগুলো আছে কিনা, এটা সম্পূর্ণ আপনার ক্লিয়ারেন্স করতে হবে। ক্লিয়ারেন্স করার পর আপনার বিষয়টা রিনিউয়াল হবে। এবং কি আপনার যদি লাইসেন্স বা অন্য কোনো কিছু আপনার প্রতি কোনো ফাইন বা কোনো কিছু জরিমানা থেকে থাকে, তাহলে কিন্তু বিষয়টা রিনিউয়াল হচ্ছে না, এরকম আমরা তথ্য পেয়েছি। এবং এই তথ্যটা কিন্তু সঠিক কিনা সেটাও কিন্তু এখনো বলা যাচ্ছে না। এটা হচ্ছে মূলত যেটা, যে এটা হচ্ছে যে মূল বিষয় সংযুক্ত আরব আমিরাতে বিষয় রিনিউয়ালের মূল এটা যেটা হচ্ছে এটাই। আরেকটা আমি আপনাদেরকে জানাবো পার্টনার বিষয়। দেখেন এই মুহূর্তে যারা আমাকে আজকে 2 দিন পর্যন্ত পার্টনার বিষয় নিয়ে অনেকে ফোন করতেছে, ভাই আমাদের বিষয় পার্টনার বিষয়, আমরা 4 জন 5 জন 8 জন 9 জন আমরা পার্টনার বিষয়তে আসি, এখন আমাদের বিষয় কি লাগাবো কিনা, লাগবে কিনা, কি আসে বিষয় আপনারা যেটা করতেছেন। দেখেন পার্টনার বিষয় মূলত যেটা সেটা হচ্ছে যায়, আপনারা সব অবগত আছেন লাইসেন্সের বিষয়গুলো, পার্টনার বিষয় বলেন বা লাইসেন্স বলেন, এই লাইসেন্সগুলো আপনাদের কিন্তু 1 বছর পরে রিনিউয়াল করার আগে এখানে পার্টনার ভিসা যে রিনিউয়াল খরচ আছে, মানে একজন প্রতি মনে 1500 করে না বা 1200-1500 করে এরকম একটা খরচ আসে ভিসা রিনিউয়ালে। যদি আপনারা যদি প্রতি বছর যদি আপনাদের লাইসেন্স যদি রিনিউয়াল থাকে, তাহলে আপনাদের ভিসা কিন্তু লাগানো যাবে। আর লাইসেন্স যদি রিনিউয়াল যদি না থাকে, আপনার ভিসা কিন্তু লাগাতে পারবেন না। যাদের পার্টনার ভিসা যারা লাগাইছেন তারা ভিসা লাগাতে পারবেন না, তারা ক্যান্সেল হতে পারবেন না। কেন ক্যান্সেল হতে পারবেন না? দেখেন যেদিন আপনার লাইসেন্সের ডেট শেষ, আপনার কিন্তু দেখেন আপনার কাছে কিন্তু আইডি কার্ড আছে, আইডি কার্ডের 2 বছর কিন্তু ডেটও আছে। কিন্তু এই যে ভিসা পার্টনার ভিসা যে লাইসেন্সগুলো, এই লাইসেন্সগুলো যখন ডেট শেষ হয়ে যায়, ডেট শেষ মানে রেনিউয়াল যে ডেট আসে, রেনিউ যদি না করে থাকেন, তাহলে আপনার যে ভিসাটা, এই ভিসাটা কিন্তু অটো ক্যান্সেল হয়ে থাকে। অটো ক্যান্সেল, আপনি কিন্তু জানেন আপনার কাছে আইডি কার্ড আছে, আইডি কার্ডে দেখাচ্ছে কিন্তু আপনি যেখানে যাচ্ছেন কিন্তু হচ্ছে, আপনি কিন্তু অথচ আপনার নামে ক্যান্সেল হচ্ছে। আর আপনার যে পার্টনার যে ভিসা, এই পার্টনার ভিসাগুলো রিনিউ করতে হলে আপনার যতজন পার্টনার আছে সবাই কিন্তু একসাথে ভিসাটাকে রিনিউ করতে হবে। যদি এটা রিনিউ করতে মানে লাইসেন্স সবাই মিলে কিন্তু রিনিউ করতে হবে। যদি এখানে যদি একজন যদি না থাকে, তাহলে কিন্তু আবার কিন্তু লাইসেন্স কিন্তু রিনিউয়াল কিন্তু হবে না। এটাও কিন্তু আপনাকে জানিয়ে রাখতে হবে। এই জন্য আপনারা যারা পার্টনার ভিসা এই মুহূর্তে আছেন, অবশ্যই আপনাদের লাইসেন্স রিনিউ করতে গেলে
সবাই একসাথে লাইসেন্স কিন্তু রেডি করবেন। এখানে আপনার খেয়াল রাখতে হবে সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে আপনার যেটা হবে সেটা হচ্ছে বৈধ হয়ে থাকা মেন জরুরি। কিন্তু বৈধ হয়ে যে না থাকে, সামনে যে আইন কানুনগুলো আসতেছে, যে সিস্টেমগুলো তারা করতেছে, এই সিস্টেম মনে হয় যে আমাদের বাংলাদেশি মানুষ প্রতিদিন অবৈধ হয়ে যাবে। কারণ এখানে অবৈধ হওয়ার মূল এটা সেটা হচ্ছে যাই আমাদের এমবেসি, আমাদের সরকার, আমাদের কূটনীতিক, এই তিনটা কার কারণে আমাদের মূলত বৈধ হইতে হবে 100%, অবৈধ হয়ে যেতে হবে। কারণ আমাদের যে সংযুক্ত আরব আমিরাতে যে রেগুলারি যে আইন কানুনগুলো হচ্ছে, এই আইন কানুনগুলোর মধ্যে আমাদের বাংলাদেশের কারোর ওরকম এটা সঠিক তাদের এটা কিন্তু আমাদের নাই। তো এই জন্য আমাদের বাংলাদেশের যে সরকার, যে বর্তমান প্রাইম মিনিস্টার বা কূটনীতিক যারা আছেন বা অ্যাম্বাসেডার যারা আছেন, আমাদের এখন মূলত সেটা হচ্ছে যাই আমাদের এটা কিন্তু 100% ক্লিয়ার করে রাখতে হবে। যদি আমাদের কূটনৈতিক সম্পর্ক যদি ক্লিয়ার রাখতে পারি তাহলে অত হতে পারে আমাদের জন্য সুপথ আসবে, না হলে আমাদের জন্য সুপথ কিন্তু সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের জন্য সুপথ আসবে না, এটা আপনাকে ফাইনাল রাখতে হবে। দেখেন এখানে বর্তমানে অনেকে আপনার আছে, আমরা যে ভিডিওগুলো পোস্ট করতেছি আমাদের মধ্যে থেকে অনেকে আছে যে সঠিক কথাগুলো বলতেছে, যেমন আহমদ রিয়াজ ভাই যে সঠিক কথা বলতেছে, এবং আর অন্যান্য আরো দুই একটা ফেজ আছে, আমি রেগুলার নামটা খেয়াল নাই, এটা কিন্তু সঠিক কথাগুলো কিন্তু বলতেছে। এটা কিন্তু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যাই আপনি সঠিকটা বলতে হবে। সঠিক যদি না বলে থাকেন তাহলে বাংলাদেশের যে সরকার, আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার, তার কাছে কিন্তু কথাবার্তাগুলো পৌঁছবে না। কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার যারা দায়িত্ব যারা আছেন তারা কিন্তু বর্তমান ক্ষমতা নিয়ে কিন্তু উৎস আছে। কিন্তু আমাদের যে সংযুক্ত আরব আমিরাতের সমস্যা কি হচ্ছে, আমাদের ভিসা ট্রান্সফার হচ্ছে কিনা, বা আমাদের ভিসা রেনুয়াল হচ্ছে কিনা, আমাদের বিষয় কি সমস্যা, এটা নিয়ে তারা কিন্তু টোটালি কোনো মাথা দিচ্ছে না। তো তদ্রূপ এখন আপনাদেরকে বোঝানোর জন্য যে এখন আমরা ওই যে বলতেছে কি একটা মহিলা কি যাবে দাও বা কি একটা নাম আছে যাও, এই স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্বে যাওয়া বা প্রতিমন্ত্রীর দায়িত্বে যে আছে। কিন্তু আপনাদেরকে যেটা দেখাচ্ছে আমরা বিশ্বের জন্য আবেদন করছি, আপনাদের রিনিউয়াল জন্য আবেদন করছি, আপনাদেরকে সান্ত্বনা দিচ্ছে, এটা 100% সান্ত্বনা। এখানে কার্যকারিতা কোনো কিছু দেখা যাচ্ছে না, কার্যকারিতা হবে কিনা যেটা জানা যাচ্ছে না। আজকে যে অ্যাম্বাসাডার যেটা তথ্য দিয়ে সেটা হচ্ছে যে এই তথ্য অনুপাতে কিন্তু এখানে সন্দেহ আছেন যে ভিসা কি রিনিউয়াল হবে কি হবে না। তদ্রূপ আপনার এখন যেটা করা দরকার সেটা হচ্ছে যে আপনার যে তারা যে সঠিক এটা ফর্মটা দিয়েছে বাংলাদেশের যে অ্যাম্বাসাডার, যেটা আমাদের যে আবুধাবি বা দুবাই যে অ্যাম্বাসাডার যে ফর্মটা দিয়েছে, যা জিমেলটা দিয়েছে, আপনারা ওই জিমেলে আপনাদের তথ্যগুলো পাঠাই রাখেন। যদি নসিব ভালো হয় হবে, কিন্তু হওয়ার কোনো চান্স নাই। যদি নসিব ভালো হয়ে থাকে তাহলে হতে পারে, কিন্তু হওয়ার কোনো চান্স নাই। তো এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এটা আপনাকে নিয়ে অবশ্যই আপনাকে, আমাকে নিয়ে, সবাইকে নিয়ে এই কাজে কিন্তু আমরা আগে যেতে হবে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তদ্রূপ বাংলাদেশের আমাদের প্রাইম মিনিস্টার এবং যারা আছেন বর্তমান স্পিকার, যেমন হাফিজউদ্দিন কি নাম স্পিকার, এবং এরপরে যারা আছেন বাংলাদেশ জামাত ইসলামের যে সদস্য যারা আছে সংসদে, বা এনসিপি যারা আছেন সংসদে, এরপরে যারা আছে সেটা হচ্ছে যে আপনার অন্যান্য যারা আছেন, এরা মূলত এখন যদি আমাদেরকে বিষয় নিয়ে যে চিন্তা ভাবনা করে থাকে তাহলে আগামীর পথটা কিন্তু আমাদের সহজ হবে না, আমাদের পথটা কিন্তু সহজ হবে না। আচ্ছা ভাই, বিশেষ করে প্রবাসীরা ভিটামাটি বিক্রি করে ওষুধ শুধু উপরে টাকা নিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে তারপর বিদেশে গমন করে, কিন্তু এমবেসির দুর্বলতা অবহেলার কারণে হাজারো প্রবাসী চোখে অস্ত্র ছাড়া আর কিছু মিলছে না। ভাই 100% আপনার এই কথাটা 100% সত্য, 100% সত্য। মানুষ লোন নিয়ে সবকিছু নিয়ে কিন্তু আসে, কিন্তু এখানে এই যে এখন যে মানুষগুলো ক্যান্সেল হয়ে গেছে, অনেক মানুষ ইমার্জেন্সি বাড়িতে গেছে তাদের ফ্যামিলির জন্য, কিন্তু এখন যেমন আমার পরিচিত অনেকগুলো মানুষ গেছে, আমার পরিচিত অনেক মানুষ গেছে যে এখন দেশে যাওয়ার পরে ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু সরকার যে তথ্য দিচ্ছে তথ্যটা কিন্তু আমার কাছে দৃষ্টিতে ভুল মনে হচ্ছে তথ্যটা। কিন্তু এখানে আপনার যে এটা হওয়ার কথা সেটা হচ্ছে যে আপনার ওই কি কয় যে তথ্যটা আমার কাছে ভুল মনে হচ্ছে। কারণ এখানে যে তারা 800-900 এটা কিন্তু হবে না। কিন্তু আমি যেগুলো ফেসবুক যখন পোস্ট করে আপলোড করলাম তখন অনেক মানুষ এখানে শুধু আমার ক্যান্সেল হয়ে গেছে এটা কিন্তু চলতেছে। কিন্তু এই বিধায় কিন্তু আমার মনে হচ্ছে এখানে অনেকগুলো প্রায় আজকে যেটা আমি একটা দেখলাম ওই ইন্ডিপেন্ডেন্ট নাকি 24 টিভির একটা নিউজ দেখলাম, তারা বলতেছে তাদের সন্ধান পেয়েছে 2000 উপরে লোক অধিক হয়েছে, মানে এই সংযুক্ত আরব আমিরাতে যে আবুধাবি কনসুলেটের কাছে তারা জিমেলের মাধ্যমে তাদের ডকুমেন্টগুলো পাঠিয়েছে। যদি 2000 লোক তো পাঠিয়ে থাকে, আবার বলছে কথা বলছে এখানে নাকি একটা বলে 2বার করে পাঠানো হয়েছে। দেখেন এইগুলো সম্পূর্ণ আমাদের বাংলাদেশে যে মিডিয়া বলেন বা আমরা এমন একটা দেশে বসবাস করি, আমাদের সরকার থেকে শুরু করে এমবেসি থেকে আমরা সঠিক তথ্য কারো কাছে কিন্তু পাচ্ছি না, এবং আগামীতেও কিন্তু পাবো না, আগামীতে কিন্তু পাবো না। তো এটা হচ্ছে মূল বিষয়টা। তা এখন
আরেকটা ভাই আমাকে আজকে এটা নিয়ে বহুত বিরক্ত হচ্ছেন ভাইজান, আপনারা এখন এই মুহূর্তে যে বিষয়গুলো দিচ্ছেন এই বিষয়গুলো কিসের? দেখেন এই বিষয়গুলো মূলত হচ্ছে যাই ট্রান্সগেট কোম্পানির। আর এই ট্রান্সগেট কোম্পানি হচ্ছে যে ফ্রিজন এরিয়া, আর একটা হচ্ছে ডিপি ওয়ার্ল্ড, এটা হচ্ছে ফ্রিজন এরিয়া, একটা হচ্ছে আমদাদ, এটা হচ্ছে ফ্রিজন এরিয়া। আর ফ্রিজন এরিয়া যে বিষয়গুলো এগুলো কখনো বন্ধ ছিল না, এগুলো হয়। এখন যে পরিস্থিতি আমরা দেখতেছি, যে সামনে যে পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করতেছে, এই পরিস্থিতি কিন্তু আপনার ফ্রিজনের বিষয়গুলো কিন্তু বন্ধ হয়ে যাবে, আমাদের জন্য চান্স রয়েছে। তদ্রূপ আপনারা যদি এখন যদি সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার একটা ইচ্ছা থাকে, মানুষের যদি থাকে, তাহলে আপনি এই ফ্রিজের বিষয়টা এখন চলতে পারেন, না হলে কিন্তু পরবর্তী এটা বন্ধ হওয়ার সুযোগ মানে রয়েছে, বন্ধ হয়ে যেতে পারে। কারণ আমাদের প্রতি যে অবিচার, অন্যায়, অত্যাচার করা হচ্ছে বাংলাদেশ থেকে, এগুলো নিয়ে আমরা কিন্তু আমাদের ইয়াটা কিন্তু করতে পারতেছি না, আমরা সামনে ভালো কিছু দেখতে পারবো না। দেখেন মুজিবুর রহমান ভাই বলতেছে তা আমার ভিসা 22 জুলাই অটো ক্যান্সেল হয়ে গেছে। দেখেন 22 জুলাই অটো ক্যান্সেল হয়ে গেছে। এখন বুঝেন এই যে এরকম অনেক মানুষ আছে তাদের ভিসাগুলো ক্যান্সেল হয়ে গেছে, অনেক মানুষ আছে তারা এখন পরিবার নিয়ে কষ্টে আছে, কান্নার মধ্যে আছে তারা। কিন্তু বাংলাদেশের এই যে এখন যে বর্তমান প্রাইম মিনিস্টার বা বর্তমান সরকার বা যিনি আছেন, উনি এখন এই মুহূর্তে দরকার ছিল এদেরকে নিয়ে এদেরকে নিয়ে ডাকে তাদের মন্ত্রণালয় ফাঁসে হোক বা সচিবালয়ের মধ্যে হোক বা ইউনিয়ন পর্যায়ে হোক বা পৌরসভা ভিত্তিক হোক, তাদেরকে নিয়ে বসে কথা বলার জন্য বা তাদেরকে নিয়ে কি করা যায়। কিন্তু এটা নয়, তারা মাস শেষ হলে আমাদেরকে রেমিডেন্স দাও, আমাদেরকে রেমিডেন্স দাও, শুধু এটা নিয়ে তারা চিল্লিয়ে হা করেন। আপনি দেখেন গতকাল থেকে যেটা বাংলাদেশে শুরু হয়েছে, এই যে যুদ্ধর অনেক ক্ষেত্রে শুরু হয়েছে বাংলাদেশে, এনসিপি, জামাত ইসলাম, বিএনপি, যে একটা যুদ্ধ হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আপনার বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, রাস্তাঘাট, যেভাবে একটা শুরু হয়েছে, সেটা হচ্ছে তাদের ক্ষমতা লোভে। আজকের এই যুদ্ধটা যদি শুরু হয়ে যেত প্রবাসীদের জন্য, আজকে তাহলে এই তারেক জিয়া বলেন বা প্রাইম মিনিস্টার বলেন, যে বলেন না কেন, তাহলে আজকে যে প্রবাসী থেকে ভালো কিন্তু একটা সাপোর্ট পেয়ে যেত। কিন্তু এখন তারা কিন্তু তাদের ক্ষমতা নিয়ে লড়তেছে, কিন্তু তারা প্রবাসী নিয়ে কে লড়তেছে না। আপনি এনসিপি বলেন, যখন 5 আগস্টে ওই সময় যখন সরকারের পরিবর্তন হয়েছিল বা সরকার শেখ হাসিনা পদত্যাগ হয়েছিল, তখন কিন্তু সবাই বলেছে প্রবাসীর জন্য আম জাম কাঁঠাল সবকিছু দিয়ে দিবে, কিন্তু ওটা তো চলে গেছে। এখন তারা তো আম জাম কাঁঠাল কান দেয় না, তারা সংসদে মানে বিরোধী দল হিসেবে রয়েছে, তাদের কথা সরকার দল শুনতেছে না। তখন কিন্তু সরকার দলও কিন্তু ওই সময় বলেছিল আমরা আম জাম কাঁঠাল যা কিছু প্রবাসীর জন্য আমরা দিয়ে দিব, কিন্তু এখন তারা সরকার দলে থাকা অবস্থা তারা কিন্তু দিচ্ছে না, বরং তাদের এমপি মন্ত্রী যারা আছে তারা প্রবাসীর বিরুদ্ধে কাজ করতেছে। এখন বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের অধিকার আমরা ফিরে নিতে হবে। আমরা অধিকার আমাদের যদি ফিরে না নিয়ে থাকি, তাহলে আমাদেরকে কেউ দিবে না। আমি গত লাইভে বলেছিলাম, যদি বাচ্চার খিদা লাগে, বাচ্চা কান্না করে, তখন মা তার খানা দেয়। বাচ্চা যখন হচ্ছে কান্না করবে না, তখন হচ্ছে মা কোনো খানা দিবে না। মূল কথা হচ্ছে আপনার অধিকার আপনাকে ফিরে নিতে হলে আপনাকে মতো লড়তে হবে। সহজ কথা হচ্ছে যে এটাই। আর একটা সেটা হচ্ছে যে আপনার এই যে আরেকটা সেটা আপনাকে কমেন্ট করেছে, সেটা হচ্ছে যাই এই সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে যেটা আমরা শুনতেছি বিষয় চালু হবে, ফাটা বিষয় চালু হবে, যে সেটা শুনতেছি, এইরকম একটা কমেন্ট করছিল, শুনতেছি আমরা বিষয় চালু হবে কি হবে না। দেখেন এই মুহূর্তে বাংলাদেশের জন্য আপনার ট্রান্সফার চালু হবে কি হবে না এটা নিয়ে সঠিক কোনো তথ্য নাই। কারণ এই তথ্যটা হচ্ছে যায় আমাদের অ্যাম্বাসেডারের কাছে। অ্যাম্বাসেডার যদি এটা সঠিক তথ্য হইতে পারে তাহলে সঠিক তথ্য আছে, না হলে সঠিক তথ্য নাই এটা চালু হবে কি হবে না। আর কিছুদিন আগে আমরা সবাই অবগত হয়েছিল, একটা খুশি হয়েছিলাম মন থেকে, সেটা হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে বর্তমান যে শেখ আহমদ দুবাইয়ের শেখ, উনি বাংলাদেশে সফর করার কথা ছিল, ওই সফরে আমাদের মূল যেটা বাংলাদেশের কূটনীতিক যারা তাদের টার্গেট ছিল, আর যে আমাদের যে লেবার ভিসা যেটা বন্ধ হয়ে গেছে এটা চালু করা, বা আমাদের যেটা যেটা আমাদের ট্রান্সফার চালু করা, এই বিষয় নিয়ে কিন্তু ভালো একটা উদ্যোগ ছিল। কিন্তু এখন শেষ পর্যন্ত দেখা গেছে বর্তমান যে আমাদের বাংলাদেশে যে ডি ভিসাতে বসছে তাদের সিকিউরিটি নিয়ে বা ফোর্স নিয়ে, যেটা একজন এদেশের সরকার তো বাংলাদেশে যাবে, তার সিকিউরিটি কিরকম এটা দিতে পারবে কিনা এটা নিয়ে কথা বলতে গিয়ে লাস্ট পর্যন্ত এখন না যাওয়াটা কিন্তু হয়ে গেছে। কিন্তু এখন আগে যাওয়ার একটা যে মানুষের আন্তরিকতা ছিল, এখন কিন্তু সেটা কিন্তু ওই আন্তরিকতা কিন্তু এখন নাই। এটা হচ্ছে মূলত যেটা এখন এরা যদি না যায় বা আমাদের যদি এখান থেকে তারা যদি আমাদের দেশের জন্য না যায়, তাহলে মনে হয় না যে কোনো কিছু হবে, বিষয় ট্রান্সফার চালু হবে বা বিষয় চালু হবে, এমন কিছু নাই লেবার বিষয়। এখন এরা যাক বা না যাক এদের দায়িত্ব না, দায়িত্বটা হচ্ছে যে আমাদের যারা বর্তমান রাষ্ট্রে যারা আছে দায়িত্বশীল তাদের এবং তারা যদি আমাদের এই বিষয়গুলো নিয়ে তারা যদি কথা না বলে,
তারা এই বিষয়গুলোর যদি না আসে, তাহলে আমাদের বিষয় নিয়ে কে আসবে? কেউ আসবে না, এবং আমাদের এটা চালুও হবে না, এবং তারা আমাদের বিষয় নিয়ে কথাও বলবে না। কারা? বাংলাদেশের যারা প্রাইম মিনিস্টার, যা স্বরাষ্ট্রমন্ত্রী, যে সালাউদ্দিন কাদের, বা ওই যে আরো কয়েকটা ফেরাউন বর্তমান বিএনপির মধ্যে আছে, কয়েকটা ফেরাউন বসে গেছে ক্ষমতার মধ্যে। এই ফেরাউনেরা যদি যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আর্ট চালু হবে না। মূলত হচ্ছে যে আমরা এই ফেরাউন যারা আছে, ফেরাউন যদি আমাদের বিষয় নিয়ে কথা বলে, তাহলে কিন্তু আমাদের জন্য কিছু একটা হবে, না হলে কিন্তু হবে না। এটা কিন্তু আপনি মাথায় রাখতে হবে, ফাইনালি এটা মাথায় রাখতে হবে, না হলে কোনো কিছু হবে না। কারণ আপনাকে এটা জানতে হবে, যেহেতু আমাদের মূল এটা হচ্ছে বর্তমান সরকার উপর করা। আমাদের বাংলাদেশের সরকার যদি আমাদের নিয়ে কথা না বলতে আগে, তাহলে আমাদের নিয়ে কেউ কথা বলবে না। আর একটা হচ্ছে সোর বসাইছে বিকাশ নূর, স্বার্থের জন্য তার নিজের দলকে চেঞ্জ করে আসছে বিএনপিতে আসে। এখন ওই যে আপনারা অবগত আছেন, সেটা হচ্ছে যে আমি ওই যে দেশ থেকে আসার আগে ঢাকাতে যে আন্দোলন হয়েছে, আমাদের লাউসের যে মেন পাওয়ার বন্ধ হয়ে গিয়েছিল, মেন পাওয়ার বন্ধ হয়ে যাওয়ার পর এটা নিয়ে আন্দোলন করতে গিয়ে ওইখানে কিন্তু আমরা কিন্তু তার বিরুদ্ধেও কথা বলেছিলাম। ওইখানে কিন্তু কথা বলার পর ওইকিতে আমরা দেখলাম মানুষ তারকে জুতা মারার জন্য, আর ইজ্জত থাকা দরকার আছে, পুলিশ তাকে সেফটি দিচ্ছে, পাবলিক তার জুতা মারতেছে, পুলিশ তাকে সেফটি দিচ্ছে। এইরকম একটা পরিস্থিতি যে বাংলাদেশের আমরা কাকে নিয়ে বসবাস করতেছি। মূলত হচ্ছে যে ভাই দেখেন, আমাদের অধিকার আমাদেরকে ফিরে নিতে হবে। আমাদের অধিকার ফিরে নিতে হলে আমাদেরকে লড়তে হবে। তো লড়তে হবে কিভাবে? আমরা আমাদের জন্য কারা কাজ করতে চাচ্ছে, প্রবাসীর জন্য কারা কাজ করতে চাচ্ছে, আমরা তাদেরকে সহযোগিতা করতে হবে। কারণ আমাদের কোনো মা বাপ নাই, আমাদের কোনো সরকার নাই, আমাদের কোনো কিছু, প্রবাসীর জন্য কারো কেউ নাই। আপনি মারা যাচ্ছেন, আমরা এতটুকু দেখেন, ইন্ডিয়া বলে, পাকিস্তান বলে, বিভিন্ন রাষ্ট্র বলে, যদি একটা মানুষ প্রবাসে মারা যায়, তাদেরকে বিনা ইয়াতে তাদের দেশে পৌঁছে দেওয়া হয়, বিনা খরচ। আর আমাদের দেশে একজন প্রবাসী মারা গেলে আমরা কি করতে হয়, সেটা হচ্ছে যে ওই যে টাকা ভিক্ষা খুঁজতে হয় বা টাকা তুলতে হয়, এটা করতে হয়, সেটা করে আমরা তাদেরকে দেশে লাশটা পৌঁছাতে হয়। অথচ যাদের মাধ্যম দিয়ে বাংলাদেশ চলে, যাদের মাধ্যমে রেমিডিস দিয়ে আপনি বাজেট নির্ধারণ করেন, যাদের মাধ্যম দিয়ে সব কিছু চলে, এটা হচ্ছে যে মূলত যেটা সত্যি ভাই, আপনার প্রত্যেকটা কথা মূল্য আছে এবং যুক্তি আছে। এভাবে যদি সবাই খোলামেলা যদি কথা বলতো, তাহলে সকল প্রবাসীদের জন্য অনেক ভালো একটা সুন্দর মুহূর্ত উপহার পেত। ভাই এটা বলতে হলে, সোজা কথা সত্যি কথা বলতে হলে, তার মনের ভিতরে সাহস থাকতে হবে। ও গতকালকে না পরশু দিন আমার 4-5টা ভিডিওর মধ্যে দেখলাম, বলছে যে এই সে গুপ্ত, এই জামাত করে, এই কারণে তার ভাষা ব্যবহার এরকম। তো এই কথা যদি বলছেন যে এই জামাত করে, আমি এটার জন্য গর্বিত। কারণ সদায় সব সময় সত্য বলার জন্য চেষ্টা করে জামাত ইসলাম লোকেরা, এটা বুঝে গেছেন। বুঝে যাওয়ার কারণে আমাকে এই কমেন্টটা করছেন যে টেকটা লাগাইছে গুপ্ত, এই জামাত করে, এই গুপ্ত। তো এই টেক লাগাইছেন, ঠিক আছে, গুপ্ত যেটা বলছেন, এবার যারা গুপ্ত যেটা বলছেন, আমি বাইকে উদ্দেশ্য বলে বলতেছি, উনি কিন্তু আমার কথাও শুনতেছে, আমি দেখতেছি তার ইয়াটা, উনি লাইভে আসেন, কিন্তু কমেন্ট করতেছেন, লাইভে আসেন, তার ছবিটা দেখা যেতেছে। আমি আপনাকে বলে শেখেন, গুপ্ত জিনিসটা কারা, এটা আপনাকে বুঝে নিতে হবে। গুপ্ত মতলবটা কি, কারা গুপ্ত থাকে, কারা গুপ্ত আছে, এটাই আপনাকে বুঝে নিতে হবে। আর আমি জামাত ইসলাম করি, আলহামদুলিল্লাহ, এটা সঠিক, আমি জামাত ইসলাম করি, এটা আপনি ধরতে পারছেন, এটা ঠিক আছে। জামাত ইসলাম করা সবার পক্ষে সম্ভব না, এটা সবাই জামাত ইসলাম করতে পারে না। তো আপনি এইভাবে আমাকে বলছেন, আমি এটা রাগ করে না, অন্য কাউকে এভাবে বলবেন না। কেউ আমলি করো, জামাত করো, বিএনপি করো, আমলি করে, এটা বলবেন না। কিন্তু বলতে গেলে আমি তো আপনাকে কিছু বলি নাই। দেখা গেছে আপনি কাউকে অন্য কোনো ট্যাগ দিয়ে গেলে, তাহলে আপনার বাড়িতে ট্যাগ দিয়ে দিবে, এটা আপনার মাথায় রাখতে হবে। সুন্দর কথা বলছে। একটা প্রবাসীর জন্য একটা ফান্ড রাখা দরকার, সরকার তরফ থেকে, এমবেসির তরফ থেকে। ভাই আপনি ফান্ড রাখতেছেন, এখানে সরকার এখানে ফান্ড রাখবে আপনার জন্য, আমার জন্য ফান্ড রাখবে, এখানে প্রবাসীর জন্য কেউ নাই। যদি সরকার যদি বাংলাদেশ মানে যদি রাখতো, ফান্ড যদি রাখতো প্রবাসীর জন্য, তাহলে কোটি কোটি টাকা রেমিটেন্স প্রবাসী দিচ্ছে। এই দেশের যে বাজেটগুলো হয়, এই বাজেটগুলো প্রবাসী টাকা দিয়ে বাজেটগুলো হয়। বাংলাদেশে দুইটা খাত বাংলাদেশ চলে। প্রথম খাত হচ্ছে যে প্রবাসীর টাকা, দ্বিতীয় খাত হচ্ছে গার্মেন্টস দিয়ে যতটুকু করতে না পারবে, সরকার প্রবাসীর টাকা দিয়ে 3 ডবল করতে পারবে। কিন্তু আপনি প্রবাসী টাকা দিয়ে তারা যদি প্রবাসীর জন্য একটা ফান্ড খোলা চিন্তা ভাবনা যদি করতো, তাহলে তো হয়ে গেছিল, প্রবাসী জীবন ধন্য হয়ে যেত। তা এটা কখনো হবে না, এটা কখনো করবে না। কারণ প্রবাসীর জন্য তারা যদি কোনো কিছু করতে যায়, তাহলে তারা ওই যে চুরি ডাকাতি রাহাজানি, ওই যে সুইস ব্যাংক, ও মালয়েশিয়া, ওই ব্যাংক সেই ব্যাংক, তাদের নামে বেগম ফাড়া, তাদের নামে সই ফাড়া, ওই ফাড়া, সে ফাড়া, এগুলো করতে পারবে না। এটাই তারা করবে না কখনদিন।
এটা নিয়ে আশা করি আপনার ঘুম নষ্ট করতে দরকার নাই, এরা কিন্তু ফান্ড করতে পারবে না। বাংলাদেশ রেমিটেন্স যোদ্ধারা প্রতি মাসে রেমিটেন্স পাঠায়, সেখান থেকে একটা অংশ যদি বয়সীদের জন্য বাংলাদেশের সরকার পক্ষ ভাই আপনি যেটা কি অলরেডি বাংলাদেশ সরকারে ঘোষণা করছে এটা প্রবাসী কার্ড দিবে। হ্যাঁ রে ভাই, এই প্রবাসী কার্ড নামে আমাদের উপর যে একটা অত্যাচার চলতেছে অলরেডি এই মুহূর্তে প্রবাসী কার্ড নিয়ে। আর আপনি ওখান থেকে বলতেছেন যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে, একটা মানুষ আছে 40 বছর 45 বছর, আর আমার দেখা যায় আরব আমিরাতে 40 বছর 45 বছর তাদের লাইফটা কাটি দিছে এই প্রবাসী জীবনে। এখন তারা দেশে গিয়ে ও লাঠি নিয়ে চা দোকানে বসে এক কোণা বসে থাকে এবং তাদেরকে মানুষ টিটকারিও করে, কারণ তাদের দিয়ে বাংলাদেশের সম্পদ অর্জন হচ্ছে তাদের দিয়ে, আবার তাদেরকে বাংলাদেশে টিটকারিও করে, আবার এবং ওদের পরিবারের প্রতি আবার নির্যাতনা করে। বাংলাদেশে বর্তমান রাষ্ট্রীয় যারা আছে তারা ওদের পরিবারের লোকদেরকে নির্যাতনা করে। আর আপনি বলতেন তাদের জন্য ফান্ড তৈরি করে, তাদের জন্য একটা ফান্ড করবে। ভাই এই ফান্ড দূরে কথা, এরা অলরেডি প্রবাসীর পরিবারের প্রতি নির্যাতন করতেছে, তারা বোমা মারতেছে, ককলে মারতেছে, তাদের পরিবার হামলা করতেছে, আর আপনি বলতেছেন তাদের প্রতি আপনি করবে। ভাই এটা এরিয়া নিয়ে এসব কল্পনা না করাটা ভালো, কারণ এসব কল্পনা করতে গেলে আমাদের কল্পনাটা ঘুমে থাকে যাবে, এটা বাস্তবিক হবে না। তো আপনারা যারা এই মুহূর্তে লাইভে ছিলেন, আপনাদের যে মূল আমি আপনাদেরকে যারা, কারণ আমার এই যে পেজটা থেকে লাইভ করা হচ্ছে এটা হচ্ছে আমার নতুন পেজ, কারণ এই পেজটা খোলার মূল কারণ হচ্ছে সেটা হচ্ছে যাই ওই যে আমার ওই পেজ যেটা আপনারা আগে দেখতেন নিউ বাংলা উকিত 1 যে পেজটা আছে, এই পেজের উপর ওই যে শয়তানে আসর পড়েছে। তো মানুষও বলে শয়তানে আসর পড়লে আয়াতুল কুসরি ও সূরা ইখলাস, তারপরে যে আপনার কুলাজবিন ফালাক, রাজবিন নাস, এগুলো পড়লে না ফু দিলে শয়তান বলে চলে যায়। এখন অনেকগুলো ফু দিছি, শয়তান যায় না, আসর যায় না, এই আসরগুলো পড়ছে এমনভাবে আসর যায় না। তো আপনাদের যদি কারো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি কমেন্ট উত্তর দিব। এখন যেহেতু কমেন্ট করে আপনার কমেন্ট উত্তর দিতে করতে পারেন, আমি কমেন্ট উত্তর দিচ্ছি আপনাদেরকে। কথা আমি মনোযোগ দিয়ে শুনতে গিয়ে আমি পায়ের ব্যথা পেয়েছি, তারপরও আমি সেলুট জানাই সকল প্রবাসীদেরকে। খুব ভালো লাগলো আজকে আপনার এই সুন্দর অনুষ্ঠানটা দেখে। যে ভাই আপনার পায়ে ব্যথা পাইছেন, এটার জন্য আন্তরিক দুঃখিত, কারণ আপনি মন দিয়ে শুনছেন। আমি দেখছি আপনার অনেকগুলো কমেন্ট দেখছি, কমেন্ট করছেন, এবং এই কমেন্টগুলো যেগুলো করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কমেন্ট, কিন্তু সব কমেন্টের উত্তর আমি দিতে পারি না, এটার জন্য ভাই দুঃখিত আমি। যদি এই বিষয় নিয়ে আপনাদের যদি এই মুহূর্তে দুবাই সংক্রান্ত কোনো তথ্য বিষয় নিয়ে যদি কোনো কিছু জানার দরকার মনে করেন তাহলে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টগুলো উত্তর দিচ্ছি আমি। এটা হচ্ছে তো আমাদের, আমি যে লাইভে যখন আসি এইগুলো আপনাদের প্রবাসীর কষ্টগুলো যখন দেখি তখন কিন্তু এগুলা কয়লা উঠে, মানে কথাগুলো ধরে রাখতে পারি না। দেশটা এখন আমরা কোথায় আছি, কোন জায়গাতে আমরা বসবাস করতেছি, কিসের উপর বসবাস করতেছি, আমাদের দেশটা কোথায় যাচ্ছে, আমাদের দেশটা কি আবারও কি তা গোলামি দিকে ছুটে যাচ্ছে না কি হচ্ছে? আজকে দেখলাম যে সচিবালয় ঘেরা হচ্ছে, বাংলাদেশে গ্যাস নাই, তেল নাই, তারপরে যে তেলের দাম উদ্যোগতি, ব্যবসায়ীরা হয়রানির মধ্যে আছে, ব্যবসায়ীদের অস্তিত্ব হার হয়ে যাচ্ছে। আমার সাথে আমার এলাকার কিছু ব্যবসায়ীর সাথে কথা হয়, তাদের সাথে কথা হয়, তারা বলে যে সাইদ ভাই ব্যবসায়ী পরিস্থিতি কোথা থেকে আসছে, কেন বা আসছে, কি আমাদের দেশে কি মানুষ কি ইয়ে করতেছে না, মানে যে মানুষের কাছে কি টাকা দিয়ে ক্রয় করতেছে না, মানুষ তো সব ভিক্ষা করতেছে না, টাকা দিয়ে তো মানুষ অনেক করে। যদি আজকে বাংলাদেশে সরকার তথ্য অনুপাতে বাংলাদেশে গরিবের হার বলছে 3% না 4% বাংলাদেশে, আর তো সবাই 97% গরিব পয়সাওয়ালা, তাহলে আমাদের দেশে কেন তো ইয়ে হয়েছে, মানে দ্রব্য মূল্যের অবস্থা হয়েছে কেন, কি কারণ হয়েছে কেন? এটা তো ব্যবসায়ীরা কেন কষ্ট পাইতেছে, কারণ যে ব্যবসায়ীরা পুঁজি দিয়ে বসে আমাদেরকে দিচ্ছে ওই ব্যবসায়ী কিন্তু লসে বর্তমানে টানতেছে। এই যে আমি আজকে একজনের সাথে কথা বললাম, বলতেছে যে ভাই তেল যে সোয়াবিন তেলের প্যাকেট ছিল 140 থেকে 60 টাকা, আর সে সোয়াবিন তেলের প্যাকেট হচ্ছে 210 টাকা থেকে 15 টাকা 1 লিটার। তো এইটা তো সাধারণ, প্রত্যেকটা জিনিসের যেভাবে দ্রব্যমূল্য এই মুহূর্তে বেড়ে গেছে, এটা তো আমাদের যে প্রবাসীরা এখানে যারা আছে, যারা 1000 দিরহামের চাকরি করে, ভাই বিশ্বাস করবেন না, 1000 দিরহাম চাকরি যারা করে তাদের কলিজা বেতন যখন পায় তাদের কলিজা ছটফট এভাবে ছটফট করে। আমার পাশের রুমে একজন আছে, 900 টাকা বেতন পায়, ওভার টাইম সবকিছু মিলিয়ে মনে হয় 1200-1300 টাকা আসে, তার ভিতর কিন্তু খানা কিন্তু নিজে থাকা কোম্পানি দিছে, কিন্তু ওই যে খানা বিল শেষ করার পরে দেখা গেছে তার পকেটে টাকা থাকে 1100 বা 1000 টাকা থাকে। তো অনেক কষ্ট বিনিময়ে 1000 টাকা ধরে রাখে, কিন্তু থাকার পরে দেখা গেছে যে আপনার ওই
যখন বাড়ি থেকে ফোন করে টাকা দেয় তার দিলটা ছটফট করে এভাবে কি করবে এই টাকাগুলো দিয়ে। দেখা গেছে 30,000 টাকা তার ফ্যামিলি খরচও আসে না। এখন বর্তমান দ্রব্য যে মূল্য, দ্রব্যের যে দাম বাড়াইছে, আপনার তার মুখের কথা, আজকে সকালে তার কথা হইলো তো বললো আমি 25,000 টাকা দিচ্ছি, তারা বলছে না এই 25 টাকা তাদের 15 দিন যেতে কষ্ট হয়ে যাবে। তাহলে বুঝেন এই যে প্রবাসীগুলো কত কষ্ট, দিলের মধ্যে কত আঘাত নিয়ে কষ্ট নিয়ে জর্জরিত হয়ে তারা এই দেশে এই থাকে, ফ্যামিলির জন্য কত কষ্ট করে, আর ওই টাকার অর্ধেক রেমিডেন্স বাংলাদেশের সরকার খাইতেছে, অথচ ওই রেমিডেন্স দ্বারের জন্য আপনি কি করতেছেন? এটা হচ্ছে মূলত কথা বুঝছেন ভাইয়া, এটা হচ্ছে যাই আমরা প্রবাসীদের এই পরিস্থিতি। ভালো কোনো কোম্পানির ভালো মানের একটা ভিসা দেওয়া যাবে ভাইয়া। দেখেন ভালো মানের ভিসা বাংলাদেশ থেকে সেটা হচ্ছে যে ভালো মান যেগুলো, যেমন ইঞ্জিনিয়ার, ডক্টর, তারপরে যে মাস্টার, এদেশে স্কুলের মাস্টার বা বিভিন্ন কোম্পানির ফোরম্যান, সুপারভাইজার, এমডিডিএম, এগুলো সম্পূর্ণ ইন্ডিয়া দখল করে রেখেছে। আমাদের জন্য এদেশে শুধু লেবার ও 1,000 টাকা বেতন, 800 টাকা বেতন, 1200 টাকা বেতন, এই কাজের আমাদের আছে এগুলো, আমাদের এছাড়া অনেক কিছু নেই। কারণ এগুলো আমাদের নসিব, আমাদের ওই বাংলাদেশের কূটনীতির কারণে আমাদের এই পরিস্থিতিগুলো। কিন্তু আমাদের যে ভালো একটা অবস্থানে যাবে, আমাদের পড়ালেখা থাকার পরও, যোগ্যতা থাকার পরও আমরা ভালো একটা অবস্থান যেতে পারি না, আমাদের অবস্থান নাই। তো এই আপনার ভালো মানে বিষয় হলো ভালো কোম্পানি এখন এই মুহূর্তে যেটা ফ্রিজনের টেনিস গার্ড আছে, আপনার ডিফি ওয়ার্ল্ড আছে, আপনার ওই যে এমদাদ, এইগুলো ফ্রিজ এখন বেতন হচ্ছে যায় যারা এই যে কাজ যারা না লেবার আসে তাদের বেতন হচ্ছে যায় 800, 900, 1,000 দারাম। এইগুলো দিয়ে তারা কিন্তু চলতে হয়, এবং সে নিজে খায় না ফ্যামিলি দিব। যখন একদম যার 1,000, 1200 টাকা স্যালারি, তাদের সাথে কথা বললে সে তার কষ্টটা প্রকাশ করবে, কত তার কষ্টময় দিন কাটাচ্ছে। সাইদ ভাই ব্যবসার কথা বললেন না, গত 2 সপ্তাহ দোকানের 10,000 টাকা বিক্রি করতে পারি না, কষ্ট কথা করে যে আমি নিজেও যাই না। এটা ভাইয়া শুধু আপনি না, এটা আমি আমার এলাকার কয়েকটা দোকানদারের সাথে কথা হয়েছে, তারা একই অবস্থা। ব্যবসা পরিস্থিতি এখন বৃষ্টি মানুষ বাজার মানে টাকা, মানুষের কাছে যে টাকা, যে পরিমাণ টাকা, ওই পরিমাণ উপরে মানুষ কিছু করতে পারতেছে না। কারণ এখন একটা লোক যদি বাজারে যদি যায়, তার কমে তো 2 থেকে 3,000 টাকা দরকার হয়, যদি 2 বেলা 3 বেলা খাওয়ান যদি তার ফটে ঢুকাইতে হয়। কিন্তু তার কাছে 2,000, 3,000 টাকা নাই, তার ফকটে খাওয়া, তার ফ্যাটে খাওয়া যাচ্ছে না। এবং আবার দেখেন এখন যে আন্দোলন শুরু হয়েছে, যে কোটা আন্দোলনের যেটা নিয়ে সরকার পতন হয়েছিল শেখ হাসিনা সরকার, এখন সে আবার ওই যে এনসিপি বা এক দফা এক দাবি নিয়ে আবার তারা কিন্তু মাঠে নামতেছে। জামাতে ইসলাম সে এক দফা এক দাবি নিয়ে মাঠে নামতেছে। অলরেডি আজকে সচিবালয় ঘেরা হয়েছে। গতকালকে এই যে 1 আগস্টে যে এটা নিয়ে মানে যেখানে সেখানে এনসিপি লোক মার খাইছে, জামাত ইসলাম লোকেরা মার খাইছে, বা এই মারগুলো কারা দিচ্ছে। আজকের এই পরিস্থিতি কোথায় থেকে কোথায় এসেছে, এই কারণে এখন বর্তমানে আমি বলি তো অনেকের সাথে কথাগুলো হয়তো 1/3 লোকে বলে ও শেখ হাসিনা ছিল ভালো হয়েছিল, সে যা খাওয়ার খাইয়ে নিছে আর খাইতো না, মানে সে ছিল ভালো হয়েছিল। এখন মানুষ এটাই বলে। আবার এখন শেখ হাসিনা আবার দেশে নাকি আসতেছে, আবার দেশে আসবে। এই যে এইভাবে আমাদের দেশটা এই লন্ডভন্ড ভাবে দেশটা যাবে। আমরা একটা দেশে বসবাস করতেছি যে দেশে কোনো সৃজনশীল বা সুশীল কোনো কিছু নাই। সৃজনশীল বলতে কিরকম, যেন আমার এই বছর আমার মানে এই 6 মাস আমাদের কি টার্গেট নিয়ে চলা, এই টার্গেট নিয়ে কাজ করা কোনো বাংলাদেশে এই মুহূর্তে কোনো সরকার আমাদের নাই। এটা হচ্ছে মূলত যেটা আমরা আমাদের কপাল পড়া, আমরা একটা জাতি, বাংলাদেশের জাতি, আমরা সৌদি, কাতার, কুয়েত, দুবাই, আমাদের তো নির্মস্ত ফ্যামিলি যারা আছে আমরা দেশে থাকি বেশিরভাগ। আর আমাদের থেকে হাই কোয়ালিটি যারা আছে তারা ইউরোপে থাকে, নিউজিল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, গিরিশ, এই লন্ডন, আমেরিকা এদিকে থাকে। তাদের কোনো টেনশন নাই। টেনশন হচ্ছে যাই মধ্যবিত্ত আর আমার মতো গরিব যারা আছে তাদেরই। তো আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে লাইভের শুরুতে কিন্তু আপনাদের তথ্যগুলো জানতে চাইছিলাম, আমি আপনাদেরকে তথ্যগুলো দিয়েছি, লাইভের শুরুতে দিয়েছিলাম। অবশ্যই আপনারা তথ্যগুলো শুনছেন, যারা শুনছেন এবং ভিডিও যারা লাইভটি শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই পেজে আমার ওই যে পেজ যেটা, যে ওইখানে অন্তপক্ষে আমি লাইভে থাকলে 2-3 হাজার লোক একসাথে লাইভে থাকে, কিন্তু এটা নতুন পেজ তো এই কারণে 2-3 হাজার লোক কিন্তু একসাথে নাই। এবং যারা কমেন্ট করেছিলেন তাদের উত্তরগুলো অবশ্যই পেয়েছেন। এই পেজে যারা কমেন্ট করছেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করছি। আর আমরা এই মুহূর্তে টেনিস গার্ডের কিছু বিষয় পেয়েছি। আমরা যারা আমাদের টেনিস গার্ডে ইন্টারভিউ দিয়েছেন, গত কিছুদিন আগে টেনিস গার্ডে যারা ইন্টারভিউ দিয়েছেন, আমরা অনেকের বিষয় পেয়েছি। আজকে আমরা প্রায় 15-20টা বিষয় পেয়েছি, এবং এর আগে 10-12টা বিষয় পেয়েছি।
এবং এভাবে আমরা যারা আমাদের মাধ্যমে ইন্টারভিউ করেছেন তাদের বিষয়গুলো হচ্ছে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আমার এখানে দেখতেছি যে আমার এই যে হোয়াটসঅ্যাপে গ্রুপে যারা এই বিষয়ের যারা ইয়ে করতেছেন তাদের দুজনকে এখানে দেখা যাইতেছে। তো এই দেখা যেতে আপনারা যোগাযোগ করবেন, কারণ আজকে আমি ওই হেদায়েত ভাই আপনাকে বলতেছি, আপনার ওই যে ভাইয়ের আপনার যে ভিসা পাসপোর্ট জমা করেছেন আপনার ভিসা হয়ে গেছে। ওই অবশ্যই আপনি যোগাযোগ করবেন দ্রুত বাংলাদেশের অফিসে, আমাদের যে অফিস আছে বাংলাদেশে ঢাকাতে কুমিল্লাতে যোগাযোগ করবেন। আর আরেকটা হচ্ছে যে আপনার আরেকটা সাকিব ভাই আপনি যোগাযোগ করবেন। এরপরে যেটা হচ্ছে যে আপনারা যোগাযোগ করবেন, আপনাদের বিষয় হয়ে গেছে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা। এইভাবে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করি সবাই বিষয়গুলো হাতে উঠে দেওয়ার জন্য। এই বিষয়গুলো হচ্ছে যে টেনেসগেট কোম্পানিতে। আর আমরা এই মাসে 15 তারিখ থেকে আমরা আর কিছু পাসপোর্ট নিচ্ছি। আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে আসার টার্গেট আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আমরা আবার কিছু পাসপোর্ট নিচ্ছি 15 তারিখ থেকে। আর যারা বলে ভিসা বন্ধ তাদের কথাও সঠিক, হ্যাঁ ভিসা বন্ধ। আর যারা বলে ভিসা খোলা এদের কথাও সঠিক, দুটাই সঠিক। ভিসা বন্ধ বলতে যেটা মেনল্যান্ড যেটা এই ভিসাগুলো বন্ধ, আর যেটা হচ্ছে যে আপনার ফ্রি জোন এই বিষয়গুলো চালু আছে। এই বিষয়গুলো সবসময় চালু থাকে এবং মাঝে মধ্যে বন্ধ হয়। ধরেন না এই বছরের মধ্যে 2-3 বার বন্ধ হয়, আবার 2-3 বার এরপর চালু হয়ে যায়। বন্ধ থাকলেও 1-2 মাস বন্ধ থাকে, এরপর আবার চালু হয়ে যায়। এটাই। আর একটা কথা হচ্ছে যে এই ফ্রি জোনের বিষয়গুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশে অনেকগুলো এজেন্সি আছে বা বিভিন্নভাবে তারা মানুষের সাথে প্রতারণা করতেছে। আপনারা সবাই তারা থেকে অ্যালার্ট থাকবেন, দূরত্ব থাকবেন। যারা প্রতারণা করতেছে যাচাই বাছাই করে করে আপনারা আপনাদের এটা মানে পাসপোর্ট জমা করবে। অনেকের কাছে আছে টাকা নিয়ে হাতিয়ে নিয়ে চলে যাচ্ছে। আজকে আমাকে একজন ভাই জানাচ্ছে দুবাই থেকে সে নাকি কাকে ভিসা ক্যান্সেল ভিসা হয়ে গেছে, ভিসা রিনিউ করার জন্য টাকা দিয়েছিল, সে কি করছে টাকাটা নিয়ে বাসুদা হয়ে গেছে। এরকম অগরর ঘটনা, সেগুলো আমাদের বাংলাদেশের মানুষ যারা তাদের প্রাপ্য এগুলো, এরা আমাদের হবে এগুলো বললে আপনি এগুলো আমাদের হবেই। তো তদ্রূপ আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। যা কিছু করবেন যাচাই বাছাই করে ক্লিয়ার করে আপনি কাজ করার চেষ্টা করবেন, যাকে তাকে টাকা দিবেন না। আর আমাকে আজকে শারজা থেকে জিজ্ঞেস করছেন আমরা এই মুহূর্তে কোন ভিসা লাগাতে পারি। এই মুহূর্তে যে ভিসাটা লাগাবেন সেটা হচ্ছে যাই ফ্রিজনের ভিসা লাগাতে পারবেন, এছাড়া অন্য কোনো ভিসা লাগাতে পারবেন না। এই মুহূর্তে অন্য কোনো ভিসা নাই। এবং যারা পার্টনার ভিসা আছেন তারা আরবি ঘরে ভিসা লাগাতে পারবেন কিনা প্রশ্ন করছেন, না ভিসা লাগাতে পারবেন না। এরপর প্রশ্ন করছেন যে আমরা শরিকা থেকে গিয়ে আরবি ঘরে গিয়ে ভিসা লাগাতে পারবো কিনা, না শরিকা থেকে আরবি ঘরে গিয়ে ভিসা লাগাতে পারবেন না। এরপরে প্রশ্ন করছেন যেটা সেটা হচ্ছে যাই আমি লেবার থেকে হাই প্রফেশনে যেতে পারবো কিনা, না এই মুহূর্তে লেবার থেকে আপনি হাই প্রফেশন যেতে পারবেন না। যদিও যেতে হয় আপনার অনেকগুলো কাজ সম্পন্ন করতে হয়, সেটা হচ্ছে যাই এটা আমার ভিডিও দেওয়া আছে। আপনার অরিজিনাল সার্টিফিকেট থাকতে হবে, সার্টিফিকেটটা বাংলাদেশে মোফা করা থাকতে হবে, মোফা মানে অ্যাটেস্টেড থাকতে হবে। এবং ওইখান থেকে মোফা করার পর আবার এই সার্টিফিকেটটা আবার এদেশের শিক্ষা মন্ত্রণালয় যেটা আছে ওদের ওইখান মাধ্যম দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যম থেকে আবার এখান থেকে মোফা করতে হবে। আবার ওই মোফাটা আবার আমাদের বাংলাদেশের যে অ্যাম্বাসেডার আছে ওইখান থেকে আবার সত্যি করতে হবে। এরপরে এটা করার পরে আপনাকে এদেশের পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে। এইভাবে কিন্তু অনেকগুলো আছে, এগুলো শেষ করে আবার আপনার নামে কোনো যে লেবার বিষয় ছিলেন যে আপনার নামে কোনো জরিমানা আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা, বা আপনি যে কোম্পানিতে কাজ করছেন ওই কোম্পানির ক্লিয়ারেন্স পেপার বা ক্যান্সার পেপার এগুলো নিয়ে অনেক আছে, এগুলো সম্ভব না। কারণ আমাদের জন্য যেগুলো মানে আমাদের জন্য আইনগুলো যেগুলো হচ্ছে এই আইনগুলো আমাদের জন্য সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। তো যারা যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারণ লাইভে যখন আসি বিভিন্ন কথা প্রেক্ষিতে অনেক কথা চলে আসে, তো এটার জন্য মনে কষ্ট কেউ নিয়েন না। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। কারণ সবসময় ওই যারা আমাদের আরেকটা ভাই এই মুহূর্তে আপনাদের নিয়ে লড়তেছে সেটা হচ্ছে যে আহমদ রিয়াজ আপনাদের নিয়ে লড়তেছে, আপনাদেরকে নিয়ে। তো আপনারা বাইকে সাপোর্ট করবেন, আমাকে সাপোর্ট করার দরকার নেই, আপনি বাইকে সাপোর্ট করবেন। কারণ উনি প্রবাসীদের জন্য সবসময় কথা বলে, প্রত্যেকটা ভিডিওতে প্রবাসীদের জন্য কথা বলে। আহমদ রিয়াজ ভাই, ওই সবাই চেনে আহমদ রিয়াজ ভাইকে, ওনার জন্য সবাই দোয়া করবেন এবং ওনাকে সবাই সাপোর্ট করবেন। চেষ্টা করি আপনাদের জন্য কিছু বলার জন্য। যখন এই যে এদেশে যে আপনাদের ভিসা রিনিউয়াল নিয়ে ট্রান্সফার নিয়ে আমরা অনেক কথা বলছি, এই যে আপনাদের অটো ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে এই বিষয় নিয়ে অনেক কথা বলছি, বলতে গিয়ে আমরা গালিও শুনছি। সে গালিগুলো দিয়েছে কারা দিয়েছে সেটা আপনারা ভালো বোঝেন যে গালি কারা দিয়েছে। আমি অনেকগুলো গালি আবার কমেন্টে পিন করে রেখেছি আপনাদের জন্য, দেখবেন। আমরা আপনাদের জন্য কথা বলতে গিয়ে গালিও শুনি, এই গালিগুলো দিয়ে কারা? ওই যে যারা আমাদের প্রবাসীদের জন্য ভালো কিছু চায় না, আমাদের প্রবাসীর ক্ষতি থাকুক এইসব যারা আছে তারা। আর বলছি না আমারে বর্তমানে এখন সবাই ওই যে
অনেকেই আমাকে ইয়ে করতেছে আমি জামাত করি, আমি গুপ্ত, এটা সেটা। দেখেন, জামাত করতেছি কি করতেছি সেটা আমি করতেছি, কিন্তু জামাত করি এটা আমার জন্য সৌভাগ্যের ফল। কিন্তু জামাত সবার পক্ষে করা সম্ভব হয় না, সবার পক্ষে সম্ভব না জামাত করা। আর গুপ্ত বলতে জিনিসটা কিন্তু অত্যন্ত খারাপও না, এটা কিন্তু ভালো কথা গুপ্ত। এবং গুপ্ত অর্থটা যারা জানেন না তারা কিন্তু ওটা গুপ্ত গুপ্ত শিক্ষা শিক্ষা দিতেছেন। তো তদ্রূপ আপনারা যতই আমাকে টেক দেন জামাত করে কোনো সমস্যা নাই, জামাত করি এটা আমি আমার জন্য পাওয়ারফুল একটা ক্রেডিট, আমার পাওয়ারফুল একটা ক্রেডিট, আমি জামাত করি। ভাই লেবার ভিসা চালু হবে নাকি? ভাইয়া লেবার ভিসা চালু হওয়ার সম্ভাবনা আমরা গত এক সপ্তাহ পর্যন্ত যেখানে 80% সম্ভাবনা দেখছিলাম, এই 80% সম্ভাবনা আজকে দুদিন আবার এটা আরো নিচে চলে গেছে, এখন 40% হয়ে গেছে। কারণ এই যে আমাদের এই দেশের সরকার বাংলাদেশে যাওয়ার কথা ছিল এবং এখানে আমাদের বাংলাদেশের সিকিউরিটি বিষয় নিয়ে ওনার যে বাংলাদেশের যে অ্যাম্বাসেডার, তাদের যে দূতাবাস রয়েছে, অলরেডি তারা আমাদের বাংলাদেশের ডিএমপির সাথে কথা বলেছিল সিকিউরিটি বিষয় নিয়ে। এখন বাংলাদেশের যে অবস্থা আবার শুরু হয়ে গেছে, হাঙ্গামা, পিটাপিটি, মারামারি শুরু হয়ে গেছে। এখন এই মুহূর্তে তারা কিন্তু আর বাংলাদেশে আর যাবে না। যদি বাংলাদেশে যদি না যায় তাহলে ভিসা চালু বলে মনে হয় না। কারণ এই যে ভিসা চালু হতে হলে অবশ্যই তারা বাংলাদেশে যেতে হবে। আর আমাদের বাংলাদেশে তো আমরা তো এত ইগু, আমাদের গভর্নমেন্টে এত ইগু, আমরা গভর্নমেন্ট শুধু রেমিডেন্স চাই, কিন্তু রেমিডেন্সের জন্য কি করতে হবে এটা কিন্তু তারা বুঝে না। চাইলে বর্তমান আমাদের প্রাইম মিনিস্টার চাইলেও কিন্তু দুবাইতে সফর করতে পারতো। উনি সফর করলে অবশ্য আমাদের এই বিষয়গুলো নিয়ে যে ভিসা ট্রান্সফার, লেবার ভিসা বন্ধ বা এবার ভিসা রিনিউয়াল বা আমাদের যে সমস্যা যেগুলো আছে এগুলো সে কথা বলতে পারতো, কিন্তু সেই তো করে না। তো দরকারটা হচ্ছে আমাদের, তো আমাদের দরকারটা আমরা যদি না করি তাহলে কি তারা কি আমাদের দরকারটা তারা করবো কিনা, এটা এটা আর কি ভাইজান। ভাইজান ভাই এখন দেশে যেতে পারবেন? এখন এই যে কমেন্টটা করতেছেন ভাইজান, দেখেন রাশেদ ইসলাম ভাই, এখন দেখেন দেশে, আমার দেশে তো আমি যাব, আপনার অধিকার আছে না আপনি দেশে যাওয়ার, কিন্তু যাবেন যে আপনার বিষয়টা কি লাইসেন্সের বিষয় কিনা সেটা অবশ্যই আগে এটা জানান, আর নাকি ঘরের বিষয় ওইটা জানান। লাইসেন্সের বিষয় যদি হয়ে থাকে তাহলে কি করতে হবে আমি আপনাকে জানা দিচ্ছি। তো এটা হচ্ছে যাই মূলত আমাদের বাংলাদেশ, আহা বাংলাদেশ, ওই যে একটা গান বার হয়েছে, হাতে মুড়ি চলে কি তলা খালি কি একটা গান একটা বার হয়েছে না, এটা হচ্ছে আমরা সে বাংলাদেশ। তো এখন এই মুহূর্তে আমাদের জন্য যেটা করবো সেটা হচ্ছে যাই আমাদের অধিকারের জন্য আমরা লড়তে হবে, আমাদের অধিকার আমরা ফিরে নিতে হবে, তাহলে আমরা ভালো থাকতে পারবো, না হলে আমাদের পরিবার পরিজন ভালো থাকতে পারবে না। রাশেদ ভাই আপনার কি লাইসেন্সের বিষয় কিনা সেটা একটু জানাবেন। এটা হচ্ছে তো আমাদের আর একটা তো হচ্ছে যাই এই মুহূর্তে যারা বাংলাদেশে আছেন, যারা বাংলাদেশের মধ্যে আছেন অবশ্যই আপনারা এই চেষ্টা করবেন যারা সঠিক পথে আছে তাদেরকে সহযোগী করার জন্য, আর প্রবাসীরা যারা জেগে উঠতেছে তাদেরকে সহযোগিতা করার জন্য। কারণ এই দেশটা চলে, বাংলাদেশটা চলে প্রবাসীর টাকা দিয়ে এবং গার্মেন্টসের টাকা দিয়ে। কারণ এছাড়া কোনো বাংলাদেশে কোনো আয় নেই, কোনো উৎস নাই। এটা হচ্ছে যে মূলত হচ্ছে যে আপনার প্রবাসীর টাকায়, প্রবাসী টাকা দিয়ে বাংলাদেশ চলে। প্রবাসীরা যদি আজকে টাকা দেওয়া বন্ধ করে দেয়, এই যে বাংলাদেশের সরকার যে বাজেট এটা সেটা এগুলো আর কোনো কাজ করবে না। ভাই আমার লাইসেন্স পার্টনার বিষয় দেখেন, প্রথমত হচ্ছে যে আপনার যদি পার্টনার বিষয় লাইসেন্স হয়ে থাকে, আপনার যে পার্টনারগুলো আছে তাদের সাথে যোগাযোগ করেন, তারা কি কোনো লোন নিচ্ছে কিনা, বা তাদের যে ভিসা তাদের উপরে কোনো আইডি কার্ডের উপরে কোনো তাদের ফাইন আছে কিনা, বা কোনো জরিমানা হয়েছে কিনা। আর আপনার যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা যে 1 বছর পরে রিনিউয়াল হওয়ার কথা, এই লাইসেন্সটা রিনিউয়াল আছে কিনা, রিনিউয়াল হয়েছে কিনা, বা আপনার লাইসেন্সের উপরে কোনো জরিমানা আছে কিনা, এটা আপনি যাচাই করেন। আর এরপর যেটা হচ্ছে আপনি যে পার্টনার ভিসা, আপনার যে পার্টনারটা কোন ক্যাটাগরির উপরে হয়েছে, আপনার ওই ক্যাটাগরি আপনার এখন এই মুহূর্তে অফিস আছে কিনা, বিজনেস হলে আপনার দোকান বিজনেস আছে কিনা, লাইসেন্স হলে লাইসেন্স দোকান হলে দোকান আছে কিনা। তো এই বিষয়গুলো আপনাকে এখন থেকে ইনকোয়ারি করে দেশে যাওয়ার আগে এগুলো আপনাকে যাচাই করতে হবে। কারণ এখন যে পরিস্থিতি দাঁড়ায় গেছে, এরা কিন্তু ওই যে প্রযুক্তি হোক বা আনপ্রযুক্তি হোক যেভাবে হোক আমাদের বিষয়গুলো ক্যান্সেল হচ্ছে। এবারে ইদানিং আবার 2-4 দিন শোনা যাচ্ছে না যে বিষয় ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2-4 দিন কিন্তু শোনা যাচ্ছে না। তদ্রূপ তারপর আপনার লাইসেন্সগুলো ঠিক, লাইসেন্স আমি যেগুলো বলছি ওগুলো ঠিক আছে কিনা আপনি এগুলো যাচাই করবেন। যাচাই করার পর আপনি অবশ্যই করবেন। ভাই আমার নতুন লাইসেন্স, আমি একজন। তাহলে আপনি যদি একজন হয়ে থাকেন তাহলে আপনার আমি যেগুলো বলছি এগুলো আপনার লাইসেন্স রিনিউয়াল আছে কিনা, বা আপনার আছে কিনা, এই যে আপনার যে অফিস বা ইজারা কপি, এরপর যে হচ্ছে যে আপনার ওই যে এই কোনো ফাইন বা এইসবগুলো আছে কিনা, এগুলো আপনি যা ভালো করে জানেন, যেহেতু আপনি নিজে একা
তাহলে আপনি ভালো জানেন এগুলো আছে কিনা। আমার ভিসা অটো ক্যান্সেল হয়েছে ভাইয়া, আপনার ভিসা যা এমবি বেল্লাল ভাইয়া, আপনার ভিসা যা অটো ক্যান্সেল হয়েছে, আপনার যে ভিসাটা কোন ক্যাটাগরি ভিসা, সেটা কি লাইসেন্স ভিসা নাকি লোকালদের ভিসা নাকি এমনি আগে যে মেইনল্যান্ডের আগে যে ভিসা ওই ভিসা পুরান ভিসা, একটু কাইন্ডলি ভাইয়া জিনিসটা জানাবেন। বা অথবা আপনার যে স্পন্সর, আপনি স্পন্সর সাথে যোগাযোগ করছেন কিনা, উনি কিছু বলছে কিনা বা উনি কোনো তথ্য আপনাকে দিয়েছে কিনা এই বিষয় নিয়ে, ওইটা একটু ক্লিয়ার করবেন। আর আপনারা লাইভটি শেয়ার করে দিবেন যারা এই মুহূর্তে লাইভে ছিলেন, বা আমি তো লাইভে অনেক টাইম হয়ে গেছে ভাই, লাইভটা আমার 45 মিনিট লাইভ চলতেছে, অনেক টাইম হয়ে গেছে লাইভ। তো আপনারা যারা যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। এটার ভিসা লাগাইছি মাত্র 2 মাস হয়েছে, লাইসেন্সের মেয়াদ কি 2 মাস? লাইসেন্সের মেয়াদ যদি 2 মাস হয়ে থাকে এখন যাবেন না, কমতে 6 মাস অপেক্ষা করেন, 6 মাস পরে যাবেন, এখন যাবেন না। যেহেতু 2 মাস হয়েছে আর 4 মাস, 4 মাস অপেক্ষা করেন, 4 মাস পরে যান। এখন যাওয়ার দরকার না, এখন যাবেন না, কারণ এমনি সমস্যা। আর লাইসেন্স লাগানোর পর যেহেতু আপনার নিজের লাইসেন্স এর নিজের নামে ওর সবকিছু, তাহলে আপনি যদি লাইসেন্স হোক অন্য ফাটনা থাকে তাহলে যেতে পারতেন, কোনো সমস্যা ছিল না। যেহেতু আপনি একা, এখন যাবেন না। দোকানের, তো দোকানে ভাই আপনার স্পন্সর কি এর সাথে যোগাযোগ করে নাই যে আপনি আপনাকে কি কলে নিতে পারবো কিনা, আপনি কলে আসবেন কিনা, বা কলে যদি আসেন তাহলে আপনি বিস্তারিত জিনিসটা বলবেন কিনা ক্লিয়ার করে, বা আপনার স্পন্সরে সাথে যোগাযোগ করার পর স্পন্সর কি এখানে তহসিলে যোগাযোগ করছে কিনা, লেবারে যোগাযোগ করছিল কিনা, বা এতে তারা কি প্রক্রিয়া নিয়েছে এই বিষয় নিয়ে কিছু বলছে কিনা, আপনি কি লাইভে আসবেন, আমি কি আপনাকে কলে নিব সেটা একটু জানাবেন, বিস্তারিত জিনিসটা বলবেন কিনা। আর এখন কি আপনি কি আবেদন, যে বাংলাদেশ সরকারের যে দূতাবাস থেকে যেটা এই যে ইমেলটা দিয়েছে, এই ইমেলে কি আপনি কি আবেদন করছেন কিনা, বা আবেদন করার পর আপনাকে তারা কি বলছে, এই কিছু বলছে কিনা, তো এটা নিয়ে একটু যদি বলবেন কিনা আমাদেরকে, যদি যারা লাইভে আছে যারা তাদের আত্মীয় স্বজন ক্যান্সেল হয়ে গেছে তারা অবশ্যই জিনিসটা জানতে পারবো। এরপর যদি আপনি আবেদন করে থাকেন যে তারা, আমি তো এটা আমরাও দিয়েছি, এই ফর্মটা লিঙ্কটা আমরাও দিয়েছি, আপনারা আবেদন করছেন কিনা, বা আবেদন করে থাকলে ওইখান থেকে দূতাবাস থেকে আপনার সাথে যোগাযোগ করছে কিনা, বা দূতাবাস থেকে আপনাকে কি বলছে, বা এখন কি করা লাগবে এইসব বিষয়ে কিছু আপনাকে বলছি কিনা, যদি আপনি বলেন তাহলে আমি আপনাকে অবশ্যই কলে নেব। কলে নিলে আপনি বিস্তারিত জিনিসটা বললে যারা আছেন অটো ক্যান্সেল যারা হয়েছে তাদের জন্য বিষয়টা অনেক ভালো হবে। ভাইয়া লাইসেন্সের মেয়াদ আরো 8 মাস আছে, ঠিক আছে, লাইসেন্স মেয়াদ 8 মাস আছে, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে 8 মাস থাকলে তো আপনি নতুন লাইসেন্স হলে 8 মাস কেন থাকবে? নতুন লাইসেন্স হলে তো আপনার 2 মাস গেলে তো আর 10 মাস থাকার কথা, 8 মাস কেন থাকবে? লাইসেন্স তাই কি আপনার না অন্য কার লাইসেন্স? অটো ক্যান্সেলে কি অবস্থা ভাইয়া? অটো ক্যান্সেল অবস্থা হচ্ছে সাইদ আনোয়ার, অটো ক্যান্সেল কি অবস্থা বলতে এই বিষয় নিয়ে আমরা এখন এই মুহূর্তে বেল্লাল ভাই কলে আসবে, আমি বেল্লাল ভাই কলে নিচ্ছি। উনি যে কথাগুলো বলে আপনারা সবাই শুনেন। উনি যেহেতু ইমেল করছি, বেল্লাল ভাই ইমেল করছে, ভাই আপনার সাথে কি যোগাযোগ করছি কিনা, আমি আপনার কলে নিচ্ছি, কলটা রিসিভ করেন। বেল্লাল ভাই আপনাকে কলে নেওয়া হচ্ছে, আপনি কলটা রিসিভ করুন। আমার ভাই দুবাই আসবে, আপনার নাম্বারটা না ভাই, আমার নাম্বার প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে। বেলাল ভাই আপনি কলটা রিসিভ করেন, আপনার কল দেওয়া হয়েছে। কানেক্টিং ফেল্ড ভাইয়া, আপনি কলটা রিসিভ করেন, বেলাল ভাই কলটা রিসিভ করেন। ফ্যামিলি ভিজিট বিষয় হয় নাকি? না ভাইয়া, ফ্যামিলি ভিজিট ভিসা নিয়ে আমি একটা কথা বলছিলাম আপনাদেরকে, ফ্যামিলি ভিজিট ভিসা নিয়ে। সেটা হয়েছে যে ফ্যামিলি ভিজিট ভিসা বলতে এখানে যেটা, সেটা আপনার বাবা মা ভাই বোন বা আপনার স্ত্রী ছেলে সন্তান, যদি আপনার হাই প্রফেশন হয়ে থাকে বা আপনি ভালো কোম্পানিতে অবস্থান করতে চাকরি করতেছেন, আপনার স্যালারি যদি 4,000 থাকে বা আপনার স্যালারি যদি 4,000 উপরে থাকে, তাহলে আপনার ছেলে সন্তান স্ত্রী নিয়ে আসতে পারবেন।
আর যদি আপনার স্যালারি যদি 8,000 উপরে হয়ে থাকে আপনার বাপ মাকে নিয়ে আসতে পারবেন। আপনার স্যালারি যদি 15,000 উপরে হয়ে থাকে তাহলে আপনার ওই আপনি বন্ধু বান্ধব নিয়ে আসতে পারবেন। এখানে শর্ত হচ্ছে যাই আপনার কোম্পানিতে ভালো অবস্থান থাকতে হবে, অথবা নিজের কোম্পানি হয়ে থাকলে আপনার ইজারা কপি থাকতে হবে, আপনার লাইসেন্স দিতে হবে। তারপরে আপনার যে ব্যাংক স্যালারি, ব্যাংক স্টেটমেন্ট, অন্যান্য যেগুলো আছে এগুলো মানে অনেকগুলো ডকুমেন্ট প্রয়োজন আছে। এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি, আপনি চাইলে আমি আপনার কমেন্টে এটা দিয়ে দিব কি কি ডকুমেন্টগুলো লাগবে, আমি ওই ডকুমেন্টগুলো আপনি ওখান থেকে দেখে নেবেন। মূলত এখানে মূলত যেটা হচ্ছে যাই আপনার ইজারা কপি থাকতে হবে, আপনার স্যালারি স্টেটমেন্ট থাকতে হবে, আপনার স্যালারি ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে, এটা যেটা যে কোম্পানির মাধ্যমে আপনার এটা হচ্ছে কোম্পানির। এরপরে যেটা হচ্ছে যে আপনার যেটা সেটা হচ্ছে আপনার ওয়াইফ নিয়ে আসলে আপনার কাবিন বাংলা ইংরেজি করতে অনেক অনেকগুলো আছে, আপনি চাইলে আমি এগুলো আপনার কমেন্টে বিস্তারিত আমি জানিয়ে দিব, সমস্যা নাই। রাজীব ভাই, আমার ভাই দুবাই আসবে আপনার ভাইয়া রাজীব ভাই, আমার প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া থাকে, আর নাম্বার ছাড়া নিতে পারেন, সমস্যা নাই। 0505398622। বেলাল ভাই, আপনি কলটা রিসিভ হচ্ছে না কেন? আপনি কলটা রিসিভ করতেছেন না। তাহলে আপনি যদি কলটা রিসিভ করতেন তাহলে আমার ভাই যারা আছে অটো ক্যান্সেল হয়ে গেছে, তারা আপনার কথাগুলো তারা শুনতে পারতো। আপনি কলটা রিসিভ করেন। আপনি কি আমার এখানে কি ফলো দেওয়া আছেন কিনা? ফলো দেওয়া থাকলে আপনার কলটা রিসিভ হবে, ফলো দেওয়া যদি না থাকে তাহলে কিন্তু রিসিভ হবে না। আর যদি কারো কিছু জানা থাকে তাহলে বলতে পারেন। অনেকগুলো টাইম হয়ে গেছে, প্রায় 50 মিনিট উপরে হয়ে গেছে। তো যারা এই মুহূর্তে লাইভে আসছেন এবং ভিডিও শেয়ার করে লাইভটি শেয়ার করে দিবেন। আর এটা হচ্ছে যে সব অবশ্যই সবাই দেখতেছেন, এটা আমার নতুন পেজ। তো এই পেজে যারা যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন সবার মাঝে, যেন সবাই যেন এই বিষয়গুলো, যে বিষয়গুলো নিয়ে প্রথম আলোচনা করা হয়েছে, এই বিষয়গুলো যেন এবং বুঝে। যদি সব ঠিক থাকে তাহলে আপনার ওইখানে যে টাইপিং আছে আপনার আসেন কোথায়? যদি আপনি আমাদের আশপাশে থাকেন তাহলে যোগাযোগ করেন। আর যদি আপনার আশপাশে যারা টাইমিংটা আছে তাদের সাথে অ্যাকুরেট ভাবে কথা বলবেন। এখন কারণ এখানে মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়, আইন কানুন দূর সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়। আপনি যখন আবেদন করতে যাবেন তখন সব ঠিক আছে কিনা বা করা যাবে কিনা এগুলো আপনাকে অবশ্যই ওই সময় আওয়াজ যাচাই করে দিবেন। কারণ এখানে সেকেন্ডের মধ্যে আমাদের জন্য সবকিছু চেঞ্জ হয়, সেকেন্ডে সেকেন্ডে সবকিছু আইন চেঞ্জ হইতেছে। আরেকটা কথা আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে যে আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন এই মুহূর্তে তাদের যে সমস্যা যেগুলো আছে এগুলো নিয়ে আপনারা কেউ পোস্ট করবেন না, কমেন্ট করবেন না। কারণ আপনাদের একজন কারণ 10জন সমস্যা। ভাই আপনি মনে হয় আমার এখানে ফলো নাই, আমি তো কল আপনাকে দিচ্ছি, আপনার মনে সম্ভবত ফলোতে নাই। আপনি আমাকে ফেস কি ফলো দিয়ে রাখছেন বেলাল ভাই? আপনি ফলো দিয়ে রাখছেন?